হাই এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমাদের ক্লাস 9-এর যে চ্যাপ্টারটা আছে পদার্থের গঠন ও ধর্ম, এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আলোচনা করব। এই প্রথম এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন ভিডিও হবে এবং সেখানে আমরা কি করব না, তরল এবং গ্যাসীয় পদার্থের কিছু কিছু ছোট ছোট ডিটেলস সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে আমরা এই সমস্ত পার্ট নিয়ে কিছু নিউমেরিক অর্থাৎ অঙ্ক সলভ করার চেষ্টা করব। তো প্রথমে যে জিনিসটা আমাদের আসছে সেটা হচ্ছে এটা আমাদের ইন্ট্রোডাকশন হবে এবং আমরা বেশি ডিটেল এটাতে যাব না, ঠিক আছে? তো প্রথমে কি আছে না, আমাদের আছে প্রবাহী। প্রবাহী অ্যাকচুয়ালি কি না, প্রবাহী হচ্ছে যারা প্রবাহিত হয়, যে সমস্ত গ্যাস বা তরল প্রবাহিত হতে পারে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যেতে পারে, তাকে আমরা কি বলবো, প্রবাহী। যেমন কি না, জল গড়ে যাচ্ছে, ঠিক আছে, বা বায়ু বয়ে আছে, এটা হচ্ছে কি প্রবাহী, যারা প্রবাহিত হতে পারে, যারা প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা কি বলবো না, প্রবাহী। তো এরকম আমাদের কাছে দুটো টপিক আছে না, প্রবাহী হচ্ছে আমাদের আমরা দুভাগে ভাগ করছি, একটা হচ্ছে আমাদের তরল, আরেকটা হচ্ছে আমাদের গ্যাস। ওকে, তো এদের কিছু বৈশিষ্ট্য আছে, সেম বৈশিষ্ট্য, যেমন কি তরল এবং গ্যাস দুজনেরই কি না, এক নম্বর যেটা আমাদের হবে, এদের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই, এদেরকে আমরা কি করি না, যে পাত্রে রাখি সেই পাত্রের আকার এবং আয়তন এরা দখল করে। এটা হচ্ছে আমাদের একটা মেন বৈশিষ্ট্য এবং এরা কি না, একটা স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হতে পারে। বৈসাদৃশ্য কি হয় না, গ্যাসকে আমরা কি করতে পারি না, কম্প্রেস করতে পারি। তো গ্যাস হচ্ছে আমরা কি কম্প্রেস করতে পারি, কম্প্রেস আমরা করতে পারি। যেমন ধরো আমরা একটা এলপিজি গ্যাস সিলিন্ডার, তো এলপিজি গ্যাস সিলিন্ডার কি হয় না, প্রচুর ভারী হয়। কেন ভারী হয় না, এলপিজি গ্যাস সিলিন্ডারের মধ্যে আমরা কি করি না, সেখানে প্রচুর পরিমাণ গ্যাসকে চাপ দিয়ে কম্প্রেস করে রাখা হয়। কিন্তু যদি আমরা ওই সিলিন্ডারকে জল বা কেরোসিন দিয়ে ভর্তি করতাম, সেটাকে আমরা পারতাম না, কখনোই পারতাম না, কারণ জলকে আমরা কম্প্রেস করতে পারি না, ঠিক আছে? কি হয় বা তরলকে আমরা কি করতে পারি, কম্প্রেস করতে পারি না, কিন্তু গ্যাসীয় পদার্থ যারা হয় তাদেরকে আমরা কি করতে পারি না, কম্প্রেস করতে পারি। তাহলে আমাদের কি পড়লাম না, প্রবাহী কারা না, যারা প্রবাহিত হতে পারে তাদেরকে আমরা কি বলবো, প্রবাহী, ঠিক আছে? তো প্রবাহী আমাদের দু রকম, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে কি গ্যাস, ঠিক আছে? তো তরলের ক্ষেত্রে কি হয় বা গ্যাসের ক্ষেত্রে কি হয় না, এদের প্রধান যে বৈশিষ্ট্য, এদের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই, এদেরকে আমরা যে পাত্রে রাখি সেই পাত্রের আকার ধারণ করে। আর কি বলেছে না, এদের মধ্যে বৈসাদৃশ্য কি, জলকে আমরা কম্প্রেস করতে পারি। কম্প্রেস মানে কি, আমরা সরি জলকে না, আমরা গ্যাসকে আমরা কি করতে পারি না, কম্প্রেস করতে পারি। তো কি না, গ্যাস আছে তাকে আমরা কম্প্রেস করি, যেমন কোকা কোলার বোতল বা থামস আপের বোতল বা কোনো কোল্ড ড্রিঙ্কসের বোতলে কি হয়, গ্যাসকে আমরা কম্প্রেস করে ধরে রাখি। তাহলে কি হয়, যখনই আমরা ছিপিটা খুলি তখন কি হয় না, সেটা বাইরে বেরিয়ে চলে আসে। ওকে, তো তেমন কি হয় না, গ্যাসকে আমরা কম্প্রেস করতে পারি, তরলকে আমরা কম্প্রেস করতে পারি না, ঠিক আছে? এরপরে আরো কিছু আমরা বৈশিষ্ট্যগুলো জানবো। এরপরে আমাদের কি আছে না, যদি আমরা দেখি প্রবাহীর ঘাত কাকে বলে। ঘাত কি, ঘাত হচ্ছে, ধরো আমরা একটা সাধারণ একটা বস্তুর ক্ষেত্রে ভাবি, প্রথম না একটা বস্তু, ধরো একটা টেবিলের উপরে একটা বস্তু রাখা আছে। তো কি হবে, বস্তুটার যদি আমরা ভর বলি 5 কেজি, তাহলে বস্তুটা একটা টেবিলের উপর একটা বল প্রয়োগ করবে নিচের দিকে, সেই বলটার মান কত হয় না, বস্তুটা নিচের দিকে যে বলটা প্রয়োগ করবে সেটা হচ্ছে আমাদের m×g, এটাকে আমরা কি বলবো না, বস্তুর ওজন, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কত, 5 × g এর ভ্যালু 9.8, সেখান থেকে আমরা ভ্যালুটা পেয়ে যাব। ঠিক তেমন ভাবে যদি ধরো আমাদের কাছে একটা পাত্রের মধ্যে তরল আছে, তাহলে তরলের একটা নির্দিষ্ট কি থাকবে না, ওজন থাকবে বা ভর, তরল একটা ভর থাকবে। আমি ধরলাম এই তরল যে আছে, এই তরলের ভর হচ্ছে আমাদের m। তাহলে এই তরলটা কি হবে, তার যে তলদেশটা আছে এই তলদেশের ওপর নিম্নমুখে একটা বল প্রয়োগ করবে, সেই নিম্নমুখে যে বলটা প্রয়োগ করে তাকেই আমরা কি বলবো, ঘাত। কি বলছি বোঝা গেছে না, একটা তরল বা প্রবাহী বা কোনো গ্যাস, একটা প্রবাহী ধরি আমরা, তো প্রবাহী কি করে না, নিম্নমুখে একটি তলের ওপর নিম্নমুখে যে পরিমাণ বল প্রয়োগ করবে তাকেই আমরা কি বলবো, তার ঘাত। তাহলে ঘাত হচ্ছে কি না, নিম্নমুখে
প্রবাহী দ্বারা নিম্নমুখে প্রযুক্ত বল। ক্লিয়ার হল? অ্যাকচুয়ালি ঘাতটা তাহলে আমাদের কি হবে না, যদি আমাদের এম ভর হয় তাহলে নিচের দিকে যে বলটা প্রয়োগ করবে সেটা হবে তোমার কি এম ইন্টু জি। ওকে, সেটা কি না এই প্রবাহীর ওজনটা। তো যদি আমার ঘাত হচ্ছে কি না প্রবাহী দ্বারা নিম্নমুখে প্রযুক্ত বলকে কোথায় না তলের উপর, আচ্ছা এখানে একটা জয়েন করতে, তলে নিম্নমুখে কোনো তলের ওপর তলের ওপর তারা নিম্নমুখে, এখানে তলের ওপর নিম্নমুখী প্রযুক্ত বলকে আমরা কি বলবো, ঘাত। ওকে ক্লিয়ার। এবার যদি আমাদেরকে বলে ঘাতের একক কি হবে, ঘাত হচ্ছে এক প্রকার কি না বল। তো বল যেহেতু আমাদের ঘাতের এসআই একক হবে আমাদের কত না নিউটন, এবং সিজিএস একক আমাদের কি হবে না ডাইন। বোঝা গেছে? তো ঘাতের আমাদের এসআই একক হচ্ছে আমাদের কত না নিউটন, এবং সিজিএস একক আমাদের কি হচ্ছে না ডাইন। আর আমাদের ডাইন এবং নিউটনের মধ্যে সম্পর্ক কি না 1 নিউটন সমান আমরা জানি 10⁵ ডাইন। এটা আমরা কি করে প্রমাণ করব, এর একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন কিভাবে আমরা প্রমাণ করতে পারি। ওকে, তাহলে এতটা অবধি ক্লিয়ার হলো। তো ঘাত সম্পর্কে আমাদের জানা গেল। এরপরে আমাদের আসছে কি, আচ্ছা ঘাতের যদি আমাদেরকে মাত্রা বের করতে পারে, ঘাত হচ্ছে এক প্রকার বল। তো বল সমান বলের মাত্রা যা হবে, তাহলে ঘাতের মাত্রা হবে এম এল টি⁻²। তাহলে আমাদের ঘাতের মাত্রা কত হবে না এম এল টি⁻²। ক্লিয়ার? ওকে, চল নেক্সট টপিক। নেক্সট যে আমাদের জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের চাপ। চাপ, অনেক চাপ, আমাদের পড়াশোনার চাপ, সবকিছু হচ্ছে চাপ। তো চাপটা কি, চাপ একটা যদি আমরা বস্তুর ক্ষেত্রে কল্পনা করি, সেম যদি আগেরটা ভাবি, যে একটা বস্তু একটা তলের ওপর একক ক্ষেত্রফল যদি তলের ওপর যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে আমরা কি বলি না চাপ। তো চাপ সমান আমাদের হয় কি না বল বাই ক্ষেত্রফল। এবার ধরো একটা পাত্রের মধ্যে তরল রাখা আছে, তো তরলটা নিচের দিকে যে পরিমাণ বল প্রয়োগ করবে সেটাকে আমরা কি বলি তার ঘাত। আর এই পাত্রের যে তলদেশের যে ক্ষেত্রফল সেটা আমাদের কি না ক্ষেত্রফল, সেটাকে আমরা যদি ধরি এ, এবং ঘাতটাকে যদি আমরা এফ ধরি, তাহলে আমাদের চাপ কত হবে না প্রবাহীর চাপ সমান আমাদের কি আসবে না ঘাত বাই ক্ষেত্রফল। কি এই যে প্রবাহীটা আছে, এই প্রবাহীটা এই যে ক্ষেত্রফলের উপর এক প্রকার বল প্রয়োগ করবে, এই তলটার উপর একটা বল প্রয়োগ করবে, ঠিক আছে? তো তলটার উপরে যখন বলটা প্রয়োগ করবে, আমরা ধরছি কি এই তলটার উপর যে বলটা প্রয়োগ করছে সেটা এফ বল, সেটাই কি বস্তুটার ঘাত। বস্তুটা এই পরিমাণ ক্ষেত্রফল যেটা আমরা বলছি এর ওপর এই পরিমাণ বল প্রয়োগ করছে, একক ক্ষেত্রফল আমরা ধরলাম, এই পার্টকে এক এক করে ভাগ করে দিলাম। তাহলে যদি আমাদের এ ক্ষেত্রফল যুক্ত তলের উপরে প্রবাহী দ্বারা প্রযুক্ত বল সেটা হচ্ছে আমাদের এফ, একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে আমরা কি বলি চাপ, তাহলে আমরা যদি এক করি তাহলে কত হয়ে যাবে এফ বাই এ। তার মানে প্রবাহীর চাপ সমান আমাদের কি হয়ে যাচ্ছে ঘাত বাই ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে চাপ কাকে বলে না কোনো প্রবাহী একক ক্ষেত্রফল যুক্ত তলের ওপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা কি বলবো ঘাত, তাকে আমরা কি বলবো চাপ। ঠিক আছে, তার মানে কি প্রবাহীর চাপ হচ্ছে আমাদের কোনো একটা প্রবাহী একক ক্ষেত্রফল যুক্ত তলের ওপর যে পরিমাণ ঘাত প্রয়োগ করছে সেটাকেই আমরা কি বলবো প্রবাহীর চাপ। ওকে চল, আচ্ছা যদি আমাদেরকে চাপ যে আসছে, চাপের আমাদের এসআই একক কি, ঘাতের একক হচ্ছে নিউটন, ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার। তাহলে এসআই একক হলো নিউটন পার মিটার স্কোয়ার। এটাকে আমরা কি বলি না পাস্কাল বলি, পাস্কাল। তাহলে চাপের এসআই একক হলো পাস্কাল বা নিউটন পার মিটার স্কোয়ার, এবং সিজিএস একক হলো
ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আর আমাদের মাত্রা কি হবে, চাপের মাত্রা সমান কি, আমাদের বলের মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2 বাই ক্ষেত্রফল মানে কত, এল স্কোয়ার। তো এম এল টি টু দি পাওয়ার -2 আর এল স্কোয়ার, এখান থেকে আমরা কত পাবো না, এখান থেকে আমরা পেয়ে যাব যখন আমাদের এলটা উপরে উঠবে তাহলে হয়ে যাচ্ছে আমাদের এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। এটা হচ্ছে আমাদের চাপের মাত্রা। ওকে, ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, তো এই টপিক রিলেটেড আমাদের কাছে একটি অঙ্ক আছে, সেটা হচ্ছে কিনা 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গাকার তলের ওপর লম্বভাবে 200 নিউটন বল প্রয়োগ করলে প্রযুক্ত হলে তলটির ওপর প্রযুক্ত চাপের মান নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা আমাদেরকে কি কি দেওয়া আছে, প্রথমে যখন আমরা কোনো রকম অঙ্ক করতে যাবো তখনই আমাদের কি কি ডাটা আমাদেরকে দেওয়া আছে সেগুলো আমরা লিখে নেব। তো প্রথমত আমাদেরকে বলছে বর্গাকার বর্গাকার ক্ষেত্র, তার বাহুর দৈর্ঘ্য আমাদের বলছে 5 সেন্টিমিটার, তাহলে সেখানকার ক্ষেত্রফল যদি আমরা এ ধরি সেটা আমাদের কত হবে না 5 স্কোয়ার মানে 25 সেন্টিমিটার স্কোয়ার। ওকে, বল অর্থাৎ এফ আমাদেরকে দিয়ে দিছে কত না 200 ডাইন। ওকে, আমাদেরকে বের করতে বলেছে কি না চাপ। তো চাপকে আমরা কি ধরি না, চাপকে আমরা পি, চাপ সমান কি হতে হয় বল বাই ক্ষেত্রফল। তাহলে আমাদের বল কত না 200, ক্ষেত্রফল কত না 25, তাহলে আমরা কাটাকাটি করলে আমাদের আসবে কত না 4 25 25 8, তো সেখান থেকে 8, চাপ হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের কি পরিমাণ চাপ প্রয়োগ করা হচ্ছে না 8 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ওকে, ক্লিয়ার? চল, তো এরকম টাইপের আমরা আরো অঙ্ক করব। তো তার আগে আমাদেরকে যে নেক্সট টপিকটা আছে সেটা হচ্ছে আমাদের ঘনত্ব। ঘনত্ব বা ডেনসিটি যেন আমরা ডি দ্বারা প্রকাশ করি, এবং আমরা এই চ্যাপ্টারে অনেক জায়গায় এটাকে আমরা রো দ্বারা ডিনোট করব। এরকম সাইন হয় যেটা সাইনটার বলা হয় কি রো, কি বলা হয় না রো। ঠিক আছে, ঘনত্বকে আমরা রো বলি। ঘনত্ব কাকে বলে না, কোনো পদার্থের একক আয়তনের ভরকে আমরা কি বলি তার ঘনত্ব। কি, একক আয়তনের ভরকে আমরা বলি ঘনত্ব। ঘনত্ব আমরা ডি দ্বারা ডিনোট করি, অথবা অনেক জায়গায় রো দ্বারাও ডিনোট করা হয়। ডি সমান হয়, ঘনত্ব সমান আমাদের হয় ভর, মাস যেহেতু এম বাই আয়তন ভি। ঠিক আছে, তো এই যে সূত্রটা আছে এই সূত্র দিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক পড়ে। তো সেখানে আমাদের কি, আচ্ছা এখন এখান থেকে আমরা আরো একটা বের করতে পারি, যেহেতু আমাদের ঘনত্ব সমান ভর বাই আয়তন, তো সেখানে আমরা লিখতে পারি যদি আমাদের কোথাও ভর বের করতে দেয় তাহলে ভর সমান আমরা কি লিখব না ঘনত্ব ইন্টু আয়তন। এছাড়া যদি আমাদের বলে ভর বের ভর আমরা বেরালাম, যদি আমরা বলে আয়তন বের করতে, আয়তন সমান আমাদের হবে কি ভর বাই ঘনত্ব। তো এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, আমাদের যে টপিকগুলো আছে আমাদের মেন ফর্মুলা হচ্ছে কি ঘনত্ব সমান কি হয় না ভর বাই আয়তন, এবং সেখান থেকে আমরা যদি ঘনত্ব এবং আয়তন দেওয়া থাকে সেখান থেকে আমরা ভর বের করতে পারি। আমাদের যদি ভর আর আয়তন দেওয়া থাকে, ভর আর ঘনত্ব দেওয়া থাকে, তাহলে আমরা সেখান থেকে কি করতে পারি না আয়তনটা বের করতে পারি। এটা যেন সবার মাথায় থাকে। ঠিক আছে, তো এখানে যদি আমাদের ঘনত্বের আমাদের একক কি হবে, এসআই পদ্ধতিতে একক কি হবে না ভরের একক বা আয়তনের একক। এসআই পদ্ধতিতে আমাদের ভরের একক কি ছিল কি, তো এসআই পদ্ধতিতে আমার ভরের একক ছিল কি না কেজি পার, তাহলে আমাদের আয়তনের একক কি হবে না মিটার কিউব। ঠিক আছে, এবং সিজিএস একক কি হবে, ভরের সিজিএস একক কি, হ্যাঁ ভরের সিজিএস একক কি, তো ভরের সিজিএস একক হচ্ছে আমাদের গ্রাম, আর আয়তনের সিজিএস একক হবে সেন্টিমিটার কিউব। তাহলে ভরের সিজিএস, তো টোটাল ঘনত্বের সিজিএস একক আমাদের এসআই একক হচ্ছে কেজি পার মিটার কিউব, এবং সিজিএস পদ্ধতি হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এর যদি মাত্রা বের করতে বলে কি হবে মাত্রা, প্রথম চ্যাপ্টারে আমরা পড়েছিলাম মাত্রা বিশ্লেষণের সময়, তো কি ছিল
না ভরের মাত্রা কি এম বাই আয়তনের মাত্রা, আয়তন মানে হচ্ছে এল কিউব, তাহলে আমাদের এখান থেকে মাত্রা বেরিয়ে আসবে এম এল টু দি পাওয়ার -3। তাহলে ঘনত্ব সম্পর্কে আমাদের ধারণা এলো। তো ঘনত্ব হচ্ছে আমাদের, আমরা কি দ্বারা, ডি দ্বারা, ডেনসিটির জন্য ডি দ্বারা ডিনোট করি এবং অনেক জায়গাতে আমরা রো চিহ্ন ব্যবহার করি, রো। ঠিক আছে। আর ঘনত্ব সময় আমাদের হয় কত, ভর বাই আয়তন। এসআই একক হচ্ছে আমাদের কেজি পার মিটার কিউব, সিজিএস একক হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং মাত্রা হচ্ছে এম এল টু দি পাওয়ার -3। ওকে। তো এই রিলেটেড যদি আমাদেরকে একটা অঙ্ক দেয়, তো ধরো তোমাকে বলছে যে দু গ্রাম ভরের একটি বস্তু, 2 গ্রাম ভরের একটি বস্তু কি হয়, একটি বস্তু কি করে না 10 সেন্টিমিটার কিউব আয়তন দখল করে। দখল করে, সবই দখল হয়ে যাচ্ছে, দখল করে। ঘনত্ব নির্ণয় করো বস্তুটির, বা তরল হোক যাই হোক না, প্রবাহী হোক যাই দিক, তার ঘনত্ব নির্ণয় করতে আমাদেরকে বলছে। তাহলে কি হবে, আমাদের সূত্র আমরা বসিয়ে দিব না, সহজ তো সবচেয়ে। ডি সমান কত হয়, এম বাই ভি। এম এর ভ্যালু আমাদের কত না 2 বাই ভি, মানে 0.2 কি হবে, গ্রাম পার সেন্টিমিটার কিউব। ঠিক আছে। তো আমরা এভাবে আমরা ঘনত্ব বের করতে পারি। এরপরে যে আমাদের টপিকটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, আপেক্ষিক ঘনত্ব। কি না আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কি না, আপেক্ষিক ঘনত্ব যে ব্যাপারটা সেটা হচ্ছে, ধরো কোনো পদার্থের আপেক্ষিক, যখন আমরা আপেক্ষিক বেগ বের করি, হ্যাঁ, কারো আপেক্ষিক মানে হচ্ছে কারো সাপেক্ষে। কি বললাম, আপেক্ষিক মানে হচ্ছে কারো সাপেক্ষে, কারো রেসপেক্টে। ধরো একটা ট্রেন যাচ্ছে, অন্য ট্রেনের সাপেক্ষে তার বেগকে আমরা কি বলবো, আপেক্ষিক বেগ। এবং যদি আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি, অ্যাকচুয়ালি আমরা পৃথিবী যে দাঁড়িয়ে আছি তার বেগ বলছে, সেটাও একটা আপেক্ষিক বেগ, কারণ পৃথিবী তো স্থির নয়। তো স্থির বস্তু বলতে আমাদের এখানে কিছু নেই। আপেক্ষিক মানে হচ্ছে কারো রেসপেক্টে কারো আয়তন। তো এখানে আপেক্ষিক ঘনত্ব জিনিসটা আসছে, আপেক্ষিক ঘনত্ব, এটা ইংলিশ টার্ম হচ্ছে রিলেটিভ ডেনসিটি। ঠিক আছে। তো আমরা বললাম, যেটাকে আমরা বললাম ডি আর রিলেটিভ ডেনসিটি, সেটা আমাদের কি হচ্ছে না, যেই পদার্থের আপেক্ষিক ঘনত্ব সেইটার ঘনত্ব, মানে প্রবাহী বা বস্তু প্রবাহীর ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তাহলে আপেক্ষিক ঘনত্ব কি হলো না, প্রবাহী বা কোনো একটা বস্তু, যেই বস্তু দিক না কেন, তার ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। ঠিক আছে। 4 ডিগ্রি নেই কেন, কারণ 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের আয়তন কি হয় না, সর্বাধিক হয়। এবং 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে জলের ঘনত্ব সর্বাধিক হয়, যেহেতু 4 ডিগ্রি সেলসিয়াস এসআই সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব হয় 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, এবং এসআইতে আমাদের এর ভ্যালু হয় 1000 কেজি পার মিটার কিউব। ঠিক আছে। তো আপেক্ষিক ঘনত্ব যদি আমাদের কোনো প্রবাহী দেয় এবং তার আপেক্ষিক ঘনত্ব সিজিএস পদ্ধতি বের করতে বলে, আমাদের এটা মাথায় রাখতে হবে, সিজিএস পদ্ধতিতে যে কোনো পদার্থের আপেক্ষিক ঘনত্বই তার এমনি ঘনত্বই তার আপেক্ষিক ঘনত্বের সঙ্গে সমান। মানে কি, কারণ কি, আমাদের সিজিএস পদ্ধতিতে কি হয়ে গেল, জলের ঘনত্ব কত, 1। ঠিক আছে। তাহলে তার প্রবাহীর ঘনত্বই যেটা হবে, প্রবাহীর যে ঘনত্বটা হবে সেটাই হবে তার কি, আপেক্ষিক ঘনত্ব। ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে এটা মাথায় রাখতে হবে, ইন সিজিএস কি হয়, কোনো প্রবাহীর ঘনত্ব সমান তার আপেক্ষিক ঘনত্ব। ওকে, ক্লিয়ার। তো এই টাইপের এখান থেকেও আমাদের কিছু কিছু জিনিস কোশ্চেন বা অঙ্ক আমাদের কাছে পড়ে থাকে। আচ্ছা, যদি আমাকে জিজ্ঞাসা করে আপেক্ষিক ঘনত্বের একক কি, কি হবে আপেক্ষিক ঘনত্বের একক,
বা মাত্রা কি না আপেক্ষিক ঘনত্ব হচ্ছে আমাদের একটা মাত্রাবিহীন রাশি। যখন আমরা প্রথম চ্যাপ্টার পড়ছিলাম তো সেখানে আমাদেরকে বলা ছিল যে আপেক্ষিক ঘনত্ব হচ্ছে কি আমাদের একটা মাত্রাবিহীন রাশি এবং এককবিহীন। কারণ কি এখানে আমাদের প্রবাহীর ঘনত্ব বা জলের ঘনত্ব দুটা ঘনত্বের একক কি হবে সেম হবে। এখানেও আমাদের হবে কি উপরে গ্রাম পার সেন্টিমিটার কিউব, এখানেও গ্রাম পার সেন্টিমিটার কিউব বা কেজি পার মিটার কিউব, যাই হোক না কেন। তো আমাদের গ্রাম গ্রাম ক্যান্সেল, মিটার মিটার সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব ক্যান্সেল, ফলে কি হয়ে যাবে আমাদের আপেক্ষিক ঘনত্ব আমাদের কি এককহীন রাশি। ঠিক আছে, এটা কিন্তু মাত্রাহীন। আচ্ছা মাত্রাহীন, তাও যদি আমাকে মাত্রা বের করতে বলে কি হবে, বলছে আপেক্ষিক ঘনত্বের মাত্রা নির্ণয় করো। তো কি হবে না এর মাত্রা যদি মাত্রাহীন রাশির আমরা মাত্রা লিখি m0 l0 t0, এটা হচ্ছে আপেক্ষিক ঘনত্বের মাত্রা। শুধু আপেক্ষিক ঘনত্ব নয়, আমাদের যে সমস্ত রাশি মাত্রাহীন তাদের মাত্রা আমরা কি লিখি না m0 l0 t0। ওকে চল, তো এতক্ষণ আমরা পরিবাহীর চাপ সম্পর্কে পড়লাম এবং পরিবাহীর চাপের রাশিমালা সম্পর্কে পড়লাম। এবার আমরা কি পড়বো না পরিবাহী যদি আমাদেরকে বলে একটা পরিবাহীর যে চাপ আছে সেটা আমরা কি করে মেজার করব। ঠিক আছে, তো তার জন্য ধরো আমাদেরকে একটা পাত্র দিয়ে দিয়েছে এবং এই পাত্রের মধ্যে কি আছে না তরল পূর্ণ আছে। ঠিক আছে, তো আমরা ধরলাম কি তরল পূর্ণ আছে। ঠিক আছে, এবং আমাদেরকে বলছে এই তরল যেটা আছে এটা আমরা ধরো এরকম পূর্ণ আছে, তরল যেটা আছে সেটার আমাদেরকে ঘনত্ব বলে দিয়েছে রো। ওকে, তো ঘনত্ব আমাদেরকে বলে দিয়েছে কি না রো। তো ঘনত্ব যদি আমাদের রো হয় এবং আমাদেরকে বলছে এখানে একটা বিন্দু আছে পি। ঠিক আছে, তো পি বিন্দুতে আমাদেরকে কি বের করতে বলছে না চাপ বের করতে, পি বিন্দুতে চাপ বের করতে বলছে। তো আমরা কি করে চাপটা বের করব, আমরা কি করব এই পি বিন্দুকে কেন্দ্র করে একটা তল কল্পনা করব, বৃত্তাকার তল। ঠিক আছে, এবং এই তলটার ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত না এ। এরপর আমরা ধরে নেব এই যে পি পয়েন্টটা আছে আমাদের, এই পি পয়েন্টটা এই যে তরলটা আছে তরলের পৃষ্ঠতল থেকে আমাদের এইচ গভীরতায় আছে। ঠিক আছে, এরপর আমরা এই তলটাকে কেন্দ্র করে এখানে একটা চোঙ কল্পনা করে নেব। ঠিক আছে, একটা চোঙ আমরা কল্পনা করে নিয়েছি। এইবার আমরা কি করব এই চোঙের জন্য এই যে এলাকাটাতে কি পরিমাণে চাপটা প্রয়োগ হচ্ছে সেটা আমরা বের করব। ঠিক আছে, পি বিন্দুতে চাপ বের করার জন্য। তো প্রথমে আমরা কি করব না এই পুরাটাতে কি করব চাপ, কি পরিমাণ চাপ পড়তিছে একক ক্ষেত্রফল তলের উপর যে পরিমাণ চাপ পড়বে সেটাই আমাদের পি বিন্দুতে চাপ। আচ্ছা, আমাদেরকে এটা বলা আছে কি রো বলা আছে, এটা বলা আছে হাইটটা বলা আছে এইচ। এই যে তলটা এই তলটা আমরা করছি কত না এ, পৃষ্ঠ মানে ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের এ। তো তাহলে আমরা যদি দেখি এই যে চোঙটা আছে এই চোঙটার আয়তন কত হবে না এই চোঙের আয়তন নির্ণয়ের সূত্র হচ্ছে চোঙের আয়তন হবে আমাদের কি না এই উচ্চতা ইন্টু এই পৃষ্ঠতলের ক্ষেত্রফলটা, সেটা কি হচ্ছে আয়তন হচ্ছে এ ইন্টু এইচ। ঠিক আছে, এ ইন্টু এইচ। এরপর কি আছে না আমরা আয়তন পেয়ে গেলাম। যদি এবার আমরা ভর বের করতে চাই, এই যে টোটাল যে এলাকাটা আছে এটা যদি আমরা ভর বের করতে চাই তো ভর আমাদের কত হবে না ভর হবে আমরা এক্ষুনি বের করছিলাম ভর সমান আমাদের কি হয় না আয়তন ইন্টু ঘনত্ব। ভর সমান আমাদের কি হয় আয়তন বা ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু ঘনত্ব। ঠিক আছে, তো আয়তনটা আমাদের কত আয়তন হচ্ছে এ ইন্টু এইচ, তার সাথে আমরা ঘনত্ব অর্থাৎ রো গুণ করে দেবো। বোঝা গেল। এরপর আমাদের জিনিসটা আছে সেটা কি না ভরের পর আমরা কি করব না এই যে ভর এতটা এটা এর উপরে কি পরিমাণ বল প্রয়োগ করছে বা ঘাত, ঘাত সমান কত হবে না ভর ইন্টু কি অভিকর্ষজ ত্বরণ জি। কি বলছি বোঝা গেছে। তো এখানে আমরা যে এলাকাটা পাচ্ছি এর আমরা ভর পেয়ে গেছি। তো ভর যদি আমরা পেয়ে যাই এই বস্তুটার এই ভরটার ওপরে কি পরিমাণ বল প্রয়োগ করছে সেটা হচ্ছে কি তার ঘাত, নিম্ন মুখে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা কি টোটাল যে ভর
যদি আমরা ভর যদি এম ধরি তার সাথে কি হয় জি গুণ হয়। তো এখানে আমাদের ভর কি আসছে, ভর আসছে আমাদের এটা, তাহলে আমরা কি লিখবো এ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি, এটা হচ্ছে আমাদের ঘাত। ক্লিয়ার? তো এরপরে আমরা কি বের করবো না চাপ। চাপ সমান আমরা কি জানি, চাপ সমান আমাদের কি হয় না ঘাত বাই ক্ষেত্রফল। কি বলছি বোঝা গেছে? তো ঘাত হচ্ছে আমাদের কত এ ইন্টু এইচ ইন্টু রো ইন্টু জি বাই কি হচ্ছে আমাদের এ, ক্ষেত্রফলটা মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে আমরা বলি চাপ। এটা হচ্ছে টোটালটা আমাদের বল, এটা হচ্ছে আমাদের বল, এখানে কি প্রয়োগ হচ্ছে না এ ক্ষেত্রফলের উপর। একক ক্ষেত্রফল বের করতে গেলে আমরা এ দিয়ে কি করব ভাগ করে দেবো, তাহলে আমাদের এ এ ক্যান্সেল হয়ে তো চাপ পি সমান আমাদের আসছে কত না এইচ রো ইন্টু জি। কি বললাম এইচ রো জি, এটাই হচ্ছে আমাদের যে যদি কোনো তরলের এইচ গভীরতায় চাপ নির্ণয়ের সূত্র হচ্ছে পি সমান এইচ রো ইন্টু জি। বোঝা গেছে? তো এটাকে মানে কি বুঝে বুঝে আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? যে আমরা প্রথমে কি করব না আমরা একটা এইচ গভীরতার একটা বিন্দু পি কল্পনা করে নেব, ঠিক আছে? বুঝতে হবে, ফিল নিলেই বোঝা সহজ হবে। কি না পি বিন্দুতে আমরা একটা এইচ গভীরতা একটা পি বিন্দু নিয়ে নিচ্ছি, তারপরে আমরা কি করেছি না পি বিন্দুকে কেন্দ্র করে একটা এ ক্ষেত্রফলযুক্ত তল কল্পনা করলাম। এবার এই তলটাকে নির্ণয় করে আমরা কি করেছি একটা চোঙ কল্পনা করে নিয়েছি, ঠিক আছে? তো চোঙের একটা তলের ক্ষেত্রফল হচ্ছে কত না বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে এ আর উচ্চতা হচ্ছে এইচ, তাহলে চোঙটার আয়তন কত হবে এ ইন্টু এইচ। ক্লিয়ার? এ ইন্টু এইচ এটা হচ্ছে চোঙটার আয়তন। আয়তনের পর ভর সমান কি হবে আয়তন ইন্টু ঘনত্ব। কি বললাম আয়তন ইন্টু ঘনত্ব, আয়তন আমাদের হচ্ছে এ ইন্টু এইচ, তার সাথে ঘনত্ব যদি আমরা গুণ করি সেটা আমাদের কি আসবে না রো। তো ঘনত্ব ইন্টু আয়তন ইন্টু ঘনত্ব হচ্ছে এ এইচ ইন্টু রো। বোঝা গেছে? সেখান থেকে আমরা কি বের করবো না ঘাত। ঘাত আমার কি বলি ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। ঘাত একটা বস্তুকে রেখে দিলাম, সে নিচের দিকে যে বলটা প্রয়োগ করে সেটাকে আমরা বলি ঘাত। তাহলে ঘাত আমাদের কি হচ্ছে না ভর ইন্টু জি, তাহলে এ এইচ রো ইন্টু জি। ক্লিয়ার? সেখান থেকে আমরা চাপ কি করে বের করবো, চাপ সমান আমরা কি জানি ঘাত বাই ক্ষেত্রফল। তো ঘাত হচ্ছে এ এইচ রো জি, সেখান থেকে আমরা এ ভাগ করে দেবো, তো এ এ আমরা ক্যান্সেল আউট হয়ে আমাদের লাস্টে অ্যান্সার বেরা কত পি সমান এইচ রো জি। ক্লিয়ার? ওকে। তো এরপরে যে আমাদের টপিকটা হচ্ছে সেটা হচ্ছে কি না প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কাকে বলে। তো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ কি না বলছে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ সেটা কি না আমাদেরকে বলছে না 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠের ওপর 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে আমরা কি বলবো না প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। কি বলছে না সমুদ্র পৃষ্ঠের উপর আমরা কল্পনা করব, তার উপর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি বলছে না 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার উঁচু পারস্তম্ভের চাপকে আমরা কি বলবো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। কি না কত না 76 সেন্টিমিটার এইচজি উঁচু পারস্তম্ভের চাপকে আমরা কি বলবো প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। তবে যদি প্রমাণ বায়ুমণ্ডলের চাপ আমাদেরকে বের করতে বলে সেটা আমরা কি করে বের করবো না সেটা হচ্ছে পি সমান আমরা কি সূত্র এক্ষুনি জানলাম এইচ ইন্টু রো ইন্টু জি। তো এইচ বলছে 76, তাহলে 76 সেন্টিমিটার, পারদের ঘনত্ব কত হয় না 13.6 ইন্টু জি হচ্ছে আমাদের 981। তো এটা গুণ করলে আমরা কত পাবো না এটা গুণ করলে আমরা পাবো 1.033 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এটাকে আমরা কি বলি না প্রমাণ বায়ুমণ্ডলের চাপ। এটাকে অনেক জায়গাতে আমরা 1 ATM ও লিখে থাকি। ওকে। তাহলে এই রিলেটেড আমাদেরকে একটা অঙ্ক দিয়েছে, বলছে সমুদ্র পৃষ্ঠ থেকে এইচ গভীরতায় চাপ নির্ণয় কর। তার মানে কি না আমাদের একটা সমুদ্র আছে, সমুদ্র থেকে আমাদের এইচ গভীরতা বলে দিয়েছে,
এই এইচ গভীরতায় চাপ বের করতে বলছে। তো সেখানে আমরা এইচ গভীরতায় চাপ কি করে বের করব? তাহলে চাপের সূত্র আমরা বসিয়ে দেবো, পি সমান কত হয়ে যাবে, এইচ ইন্টু রো ইন্টু জি। কি হয়ে গেল? না, ভুল হলো আমাদের। কারণ কি না, এই যে পয়েন্টটা আছে এখানে শুধু কি আমাদের এই পোর্শনে জলের জন্য চাপ লাগছে, প্লাস কি আছে উপরে আমাদের বায়ুমণ্ডলের চাপ। কি বলছি বোঝা গেছে? তাহলে এই পোর্শনে এইচ বিন্দুতে, এইচ গভীরতায় যদি আমরা এটাকে পি বিন্দু ধরি, বা ধরো আমরা অন্য কিছু বিন্দু ধরলাম, যে ধর এ বিন্দুতে, এখানে চাপটা কত হবে না, এখানে টোটাল চাপটা হবে কি, এইচ গভীরতার জন্য টোটাল চাপ পি টোটাল কত হবে না, বায়ুমণ্ডলের চাপ সেটাকে আমরা ধরো পি এটিএম অ্যাটমসফেরিক প্রেসার, প্লাস এখানে যে পিটা বেরাচ্ছে তার টোটাল কি হবে, পি এটিএম প্লাস এইচ ইন্টু রো ইন্টু জি। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সবসময় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যদি আমাদেরকে কোনো একটা তরলের একদম তলদেশে যদি চাপ বের করতে বলে, সেটা আমাদের কি হয়ে যাবে, পি সমান এইচ রো জি প্লাস হবে আমাদের বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের চাপকে আমাদেরকে ধরতেই হবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকের ভিডিওতে আমাদের এই জিনিসগুলোই থাকবে, এবং পরবর্তী ভিডিওতে আমরা কি করব না, এই যে টপিকগুলো আজকে আমাদের পড়ানো হলো, তো সেই টপিকগুলোর যে বেসিক বেসিক নিউমেরিক্যাল কোশ্চেনগুলো আমাদের আসে, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।